নমস্কার সবাইকে। তো আজ আমি এগুলা নিয়ে আলোচনা করব। এগুলা কিন্তু সবগুলাই প্রিভিয়াস ইয়ারই কোয়েকশন। তো দেখতে পাচ্ছেন এই যে এইগুলা কিন্তু সবগুলাই প্রিভিয়াস ইয়ার কোয়েকশন। এগুলোর মধ্যে মানে প্রিভিয়াস ইয়ার কোন ইয়ারে এসেছিল সেগুলা মেনশন করে দেওয়া হয়নি। তো এগুলো আমি আজ স্টার্ট করব। আর আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাই আপনাদের সহজ গুরু ইউটিউব চ্যানেলে। আজ এগুলা নিয়ে আমি স্টার্ট করছি। প্রথমে তো কোয়েকশন 1 এ কি বলেছে, নিম্নলিখিত কথাগুলোর মধ্যে কোনটি সত্য? যেগুলো সত্য হবে এগুলা এগুলা কিন্তু দেখা মাত্রই কারেক্ট অ্যান্সার করে দিতে পারবেন। একবার বলুন তো কত নম্বর অপশন কারেক্ট হবে? একটি জোড় সংখ্যা এবং একটি বিজোড় সংখ্যার অন্তর একটি জোড় সংখ্যা হতে পারে। একটা জোড় সংখ্যা এখানে কি হবে? যদি আমি ধরে নেই এখানে এটা করে দেখাবো। যদি এখানে ধরে নেই আমি জোড় সংখ্যা কি একটা জোড় সংখ্যা 6 ধরে নিলাম এবং একটি বিজোড় সংখ্যা কি ধরবো আপনারাই বলেন। আচ্ছা ধরে নেই এখানে 3। তো এটার কি বলেছে, একটি বিজোড় সংখ্যার অন্তর বলেছে। অন্তর বলতে আমরা জানি যে এটার পার্থক্য বা ডিফারেন্স যেটা। তো 6 থেকে 3 গেলে হবে কি 3 হবে। এবার এটা কি এখানে কি বলেছে, একটি জোড় সংখ্যা এবং একটি বিজোড় সংখ্যার অঙ্ক একটি জোড় সংখ্যা হতে পারে। তো এখানে কি এটা জোড় সংখ্যা হয়েছে কি? এটা তো জোড় সংখ্যা হয়নি, এটা বেজোড় সংখ্যা হয়েছে। তো এটা অপশন নাম্বার আমাদের ভুল হয়ে যাবে, ইনকারেক্ট হয়ে যাবে। দুটি বিজোড় সংখ্যা এবং একটি জোড় সংখ্যার যোগফল একটি জোড় সংখ্যা। কি বলেছে, দুটি বিজোড় সংখ্যা এবং একটি জোড় সংখ্যার যোগফল। যদি আমি ধরে নেই বিজোড় সংখ্যা একটি ধরে নিয়েছি 1 + 3, তারপর কি বলেছে একটি দুটি বিজোড় সংখ্যা ধরে নিয়েছি কত হবে 4 হবে, এবং একটি জোড় সংখ্যার যোগফল আরেকটা জোড় সংখ্যা আমি যদি ধরে নেই 2, তো এটা হবে কি 6 হয়ে যাবে। তো এটা তো আমাদের কারেক্ট হয়ে গিয়েছে। তো দেখেন এই পরবর্তী অপশনে কি বলেছে, তিনটি বিজোড় সংখ্যার যোগফল একটি জোড় সংখ্যা। তিনটি বিজোড় সংখ্যা 1 + 3 + 5, 5 3 8 আর 1 9। তিনটি বিজোড় সংখ্যার যোগফল একটি জোড় সংখ্যা হয়। তো এটা আমাদের ইনকারেক্ট হয়ে গিয়েছে। এবার পরবর্তী অপশনে কি বলেছে, তিনটি বিজোড় সংখ্যার গুণফল একটি জোড় সংখ্যা হয়। যদি ধরো তিনটি বিজোড় সংখ্যা গুণফল কি হবে, 1 একটা 3 একটা। কি বলেছে, তিনটি বিজোড় সংখ্যার গুণফল 1 × 3 × 5, 3 5 গুণে 15, 15 একে 15। তো এটাও আমাদের ইনকারেক্ট হয়ে গেছে। তো কারেক্ট আমরা কত নম্বর অপশনে পেয়ে গেছি? আমরা পেয়েছি যা অপশন নাম্বার 2 তে। তো এবার পরবর্তী কোয়েকশনে কি বলেছে, তো এবার কোয়েকশন 2 তে কি বলে দিয়েছে? কোয়েকশন 2 তে বলছে নিম্নলিখিত কথাগুলোর মধ্যে কোনটি সত্য নয়। এটা কিন্তু লক্ষ্য করবে যে সত্য নয় কোনটি বলেছে। সকল মৌলিক সংখ্যা বিজোড় সংখ্যা। সকল মৌলিক সংখ্যা কি বিজোড় সংখ্যা হবে? হ্যাঁ না, সকল মৌলিক সংখ্যা বিজোড় সংখ্যা নয়, কারণ 2 একটি মৌলিক সংখ্যা এবং সেটি যুগ্ম সংখ্যা। এবার তো অপশন নাম্বার 2 আমাদের ভুল হয়ে গেছে। অপশন নাম্বার 2 তে কি বলেছে, অসীম সংখ্যক মৌলিক সংখ্যা রয়েছে। তো অসীম সংখ্যক মৌলিক সংখ্যা রয়েছে, এটা হবে আমাদের কারেক্ট আনসার। তো এবার 3 নম্বর অপশনে কি বলেছে, একটি মৌলিক সংখ্যার মাত্র দুটি গুণনীয়ক থাকে। তো একটি মৌলিক সংখ্যার মাত্র দুটি গুণনীয়ক থাকে, এটাও আমাদের হয়ে যাবে শুদ্ধ। কারণ আমি আগেই বলেছিলাম যে একটি মৌলিক সংখ্যার মাত্র দুটি গুণনীয়ক থাকবে। একটা কি থাকবে, একটা থাকবে 1 আর একটি থাকবে সে নিচে, যে সংখ্যাটি সে নিচে। এবার 4 নম্বর অপশনে বলেছে কি বলেছে, এক অঙ্কের মাত্র 4টি মৌলিক সংখ্যা রয়েছে। আর আমি বলেছিলাম যে এক অঙ্কের 4টি মৌলিক সংখ্যা কি, একটি হচ্ছে 2 3, আরেকটি 5, আরেকটি 7। তো এটাও শুদ্ধ। তো আমাদের অপশনে কি বলেছে যে কোনটি সত্য নয়। কোনটি সত্য নয় আমরা কি পেয়েছি, অপশন নাম্বার 1 এ পেয়েছি যে সকল মৌলিক সংখ্যা বিজোড় সংখ্যা, যা অপশন নাম্বার 1 এ পেয়ে গেছি। তো আমাদের বলেছে এটি সত্য নয় কোনটি, আমরা সত্য নয় পেয়ে গেছি, এটি সত্য নয়, ইনকারেক্ট। তো এটি আমাদের হবে কারেক্ট অ্যান্সার। তো এবার কোয়েকশন নাম্বার 3 তে কি বলে দিয়েছে, কোয়েকশন নাম্বার 3 তে বলেছে নিম্নলিখিত বক্তব্যগুলি বিবেচনা করে সকল মৌলিক সংখ্যা বিজোড় সংখ্যা। এক অঙ্কের মাত্র 5টি মৌলিক সংখ্যা রয়েছে, মানে এইগুলোর মধ্যে কোনটি সত্য সেটা আমরা বিবেচনা করতে হবে। কত নম্বর অপশন গুলো শুদ্ধ।
অপশন 1 এ কি বলেছে, সকল মৌলিক সংখ্যা বিজোড় সংখ্যা। সকল মৌলিক সংখ্যা কি বিজোড় সংখ্যা হবে? এর আগের কোয়েশ্চনে আমি বলে দিয়েছি যে এটা, তাহলে এটা কি হবে? ইনকারেক্ট হয়ে যাবে। এক অঙ্কের মাত্র 5টি মৌলিক সংখ্যা রয়েছে। আমি এর আগের প্রশ্নতে কি বলেছিলাম যে এক অঙ্কের মাত্র 4টি মৌলিক সংখ্যা রয়েছে, তো এখানে কি 5টি, তো এটা হয়ে যাবে ইনকারেক্ট। অসীম সংখ্যক মৌলিক সংখ্যা রয়েছে, অসীম সংখ্যক মৌলিক সংখ্যা রয়েছে। আমি বলেছিলাম যে আমরা এটাকে অনেক মৌলিক সংখ্যা, তো এটা হবে কারেক্ট আনসার। মৌলিক সংখ্যার মাত্র 2টি গুণনীয়ক থাকে, যা আমি আগের কোয়েশ্চনে আলোচনা করে নিয়েছি, তো এটা হবে আমাদের কারেক্ট আনসার। আর অপশন 3 এবং 4 কত নম্বর অপশনে আছে? অপশন নাম্বার 3 তে আছে, যা অপশন 3 এন্ড 4 আমাদের কারেক্ট আনসার। তো এবার পরবর্তী কোয়েশ্চনে কি বলে দিয়েছে দেখে নেই। এবার 3 নম্বর কোয়েশ্চনে বলেছে পূর্ণ সংখ্যা সম্পর্কে নিচের কোন বক্তব্যগুলি সত্য বলেছে? স্টেটমেন্ট এ তে কি বলেছে? দুটি সংখ্যার গুণফল সংখ্যা সর্বদা সংখ্যাগুলি সমান বা তার চেয়ে বেশি হয়। কোয়েশ্চন স্টেটমেন্ট এ তে কি বলেছে? এটা আমাদের কারেক্ট হবে না ইনকারেক্ট হবে, সেটা প্রথমে দেখে নাও। তো দেখো, দুটি সংখ্যার গুণফল সর্বদা সংখ্যাগুলি সমান বা তার চেয়ে বেশি হয়, এটা হবে ফলস। কারণ কি? এটা আমরা যদি 2 এর সাথে 0 গুণ করে নেই তাহলে কি হবে? 2 0 0, যা কি দুটি সংখ্যার গুণফল সর্বদা সংখ্যাগুলি সমান। এখানে সংখ্যাগুলি সমান বা তার চেয়ে বেশি হয়েছে কিনা, এখানে হয়েছে 0টা কি এখানে কম আছে। তারপর কি বলেছে? দুটি সংখ্যার গুণফল সর্বদা সংখ্যাগুলি সমান। আবার স্টেটমেন্ট বি তে কি বলেছে? দুটি সংখ্যার যোগফল সর্বদা সংখ্যাগুলি সমান বা তার চেয়ে বেশি হয়, এটা হবে আমাদের ইনকারেক্ট। কারণ কি? এবার যদি আমি বলি -2 প্লাস -3 ইজিক্যাল টু কত হবে? দুটি সংখ্যার যোগফল, যোগফল বলে দিয়েছে, আমরা যোগফল লিখছি। তো এখানে কি হবে? 2 -2 আর -3 হয়ে যাবে -5। তো এখানে -5, এবার তো বলবে যে -5টা বড়, -5টা বড় নয়, কারণ কি? এটা ঋণাত্মক সংখ্যা, আর ঋণাত্মক সংখ্যা যতই সংখ্যা উপর দিকে উঠবে ততই কি সংখ্যাটা ছোট হয়ে যাবে। তাহলে এখানে কি এটাও আমরা ইনকারেক্ট পেয়ে গেছি, কারণ যে -2 আর -3 হয়ে -5 হয়ে গেছে, যা -5 যেটি সংখ্যা এটি -2 থেকে ছোট। তো এবার আমাদের কোয়েশ্চনের স্টেটমেন্ট বি তেও ইনকারেক্ট হয়ে গেছে, তো দুটোটি ইনকারেক্ট। তো এ এবং বি উভয়ই মিথ্যা, both A and B আর ফলস, যা আমরা অপশন নাম্বার 2 তে পেয়ে গেছি। তো এবার এর পরবর্তী কোয়েশ্চনে কি বলে দিয়েছে দেখুন। এবার পরবর্তী কোয়েশ্চনে কি বলেছে দেখো, এই দেখো কত বড় বড় কোয়েশ্চন এসেছে, এগুলা কিন্তু সবগুলোই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চন। রিঙ্কির কাছে 3টি জিলাপির প্লেট রয়েছে, প্লেট এ, প্লেট বি এবং প্লেট সি। কয়েকটি জিলাপির প্লেট রয়েছে? 3টি, একটি হলো এ, বি এবং সি। তারপর কি বলেছে? প্লেট এ তে 1টি এবং প্লেট বি তে 5টি এবং প্লেট সি তে 3টি জিলাপি আছে। এ তে কয়টি? 1টি, বি তে 5টি এবং সি তে ছিল 3টি। এবার কি বলেছে? সে 3টি প্লেটে সমান সংখ্যক জিলাপি রাখতে চায়। 3টি প্লেটে প্লেট বি থেকে 2টি জিলাপি তুলে প্লেট এ তে রাখো। প্লেট যদি আমরা অপশন নাম্বার 1 থেকে দেখে নিই, প্লেট বি থেকে 2টি জিলাপি তুলে প্লেট এ তে রাখো। এখান থেকে যদি আমি 2টি জিলাপি এখানে তুলে নেই তো কি হবে? 1 + 2 3। তো এখানে কি হবে? এখানে 5 - 2 3। তো আমরা প্রথমটিতে পেয়ে গেলাম 3, সেকেন্ডে 3, থার্ডে 3। তো আমাদের কারেক্ট আনসার কি হবে? অপশন 1, যা আমরা পেয়ে গেছি, আর আমাদের দেখতে হবে না। আমরা এবার পরবর্তী কোয়েশ্চনে চলে যাব। পরবর্তী কোয়েশ্চনে কি বলেছে? এবার কোয়েশ্চন 1 on 13 কি বলেছে? স্টেটমেন্ট এ এবং স্টেটমেন্ট বি দিয়েছে। তো এটা দেখে বলতো যে স্টেটমেন্ট 1 এ কি বলেছে? এক একটি মৌলিক সংখ্যা নয়। সেটা কি? আমি প্রথমে বলে দিয়েছি যে এক একটি মৌলিক সংখ্যা নয়, তাহলে এটা আমাদের কি হবে? কারেক্ট হয়ে যাবে। এবং স্টেটমেন্ট বি তে বলেছে এক একটি যৌগিক সংখ্যা নয়, এটাও হবে আমাদের কারেক্ট। তো দুটো অপশনেই আমাদের কারেক্ট পেয়ে গেছি। তো অপশন নাম্বার 1 এ
পেয়ে গেছি আমরা এ এবং বি উভয়ই সত্য। তো এবার বুঝতে পেরেছো এটা। তো এবার পরবর্তী কোয়েশ্চনে চলে যাই। দেখো এবার পরবর্তী প্রশ্ন বলেছে কোন সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলে ফলাফল কি হবে। যদি আমরা কোন সংখ্যাকে যদি শূন্য দিয়ে ভাগ করি তাহলে সেই সংখ্যাটা নির্ণয় করা যায় না। তো এটাই হবে আমাদের অপশন নাম্বার 4 ইজ কারেক্ট আনসার। তো এবার পরবর্তী কোয়েশ্চনে কি বলেছে, 1 থেকে 100 এর মধ্যে কতটি মৌলিক যুগল রয়েছে। মৌলিক যুগল মানে কি, প্রাইম পেয়ার। আর এটাকে আমরা প্রাইম পেয়ার না বলেও আমরা এটাকে বলতে পারি যে সেটা হলো টুইন প্রাইম। এটা আমরা প্রাইম পেয়ার না, এখানে প্রাইম পেয়ার এসেছে, আপনারা অন্য কিছু পরীক্ষায় আসতে পারে, এখানে প্রাইম পেয়ারের জায়গায় যদি টুইন প্রাইমও আসে তাহলে আপনারাও সেটাই ভাববেন যে এটা মৌলিক যুগল বা প্রাইম পেয়ার। তো এবার কি বলেছে, হাউ মেনি প্রাইম পেয়ারস আর দেয়ার বিটুইন 1 and 100। 1 এবং 100 এর মধ্যে কতটি প্রাইম পেয়ার রয়েছে এবার বলো তো। তো এটার আনসার, কারেক্ট আনসার হবে 8টি। এটা 1 থেকে 100 এর মধ্যে আমরা প্রাইম পেয়ার যদি দেখি আমরা 8টি পাইছি। আর প্রাইম পেয়ার বলতে কি বুঝো, যেটার মধ্যে 1 থাকবে সেটাকে আমরা, যেমন কি আমি যদি বলি 3 এবং 5 একটি পেয়ে গেছি। এবং আবার যদি আমি বলি আরেকটা হবে আমাদের 11 আর একটা হবে 13। এভাবে এখানে মধ্যে কত আছে, মধ্যে 1 ঘর আছে, তো এটাকে আমরা প্রাইম পেয়ার বলতে পারি। তো বুঝতে পেরেছো আশা করি। এবার পরবর্তী কোয়েশ্চনে কি বলেছে, এবার কি বলেছে, দুটি জোড় সংখ্যা এবং দুটি বিজোড় সংখ্যার যোগফল হয়। দুটি জোড় সংখ্যা কি, দুটি জোড় সংখ্যা আমি যদি ধরে নেই 2 + 4। আবার কি বলেছে, দুটি বিজোড় সংখ্যার যোগফল, দুটি বিজোড় সংখ্যা 1 + 3। তো এটার যোগফল কি হবে 6 7 3 10। তো এটা কি বলে, সর্বদা জোড় সর্বদা বিজোড়, জোড়ও নয় বিজোড় নয়, কখনো জোড় কখনো বিজোড়। তো এবার যদি আমরা এটি অন্যভাবে করে নেই তাহলে কি হবে তোমরাই বলো। এবার যদি এটা আমরা অন্যভাবে করে নেই তখন কারেক্ট আনসার কি হবে। এবার যদি আমরা অন্য সংখ্যা ধরে নেই, তাহলে অন্য সংখ্যা কি ধরবো, একটা ধরে নেই 3 + 5, দুটি বিজোড় সংখ্যা ধরে নিলাম। এবার দুটি জোড় সংখ্যা ধরে নিব 4 + 6। এটাকে যদি করি তাহলে 6 4 10 5 15 3 18। তো এটা কি হবে, এটা জোড়, এটা সংখ্যাও জোড়। তো আমরা কি বলবো, এটা এই দুইটি অপশন দেখে আমরা বুঝতে পারি যে এটা সর্বদা জোড় হবে। তো এটাই আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। এবার পরবর্তী কোয়েশ্চনে কি বলেছে, নিম্নলিখিত বক্তব্যগুলির মধ্যে কোনটি মিথ্যা। এটা কিন্তু মনে রাখবে যে এক্সামে গিয়ে এটা মাথায় রাখবে যে কি বলেছে, এখানে সত্য বলতে পারে আবার মিথ্যা বলতে পারে, কিন্তু আমাদের মাথায় কিন্তু সবসময় সত্যটাই ঘুরে, আমাদের মাথায় মিথ্যাটা ঘুরে না। কারণ কি, আমরা যখন অপশনে পড়ি তখন আমরা অপশন দেখে বুঝতে পারি যে এটা মিথ্যা, তাহলে এটাই হবে আমাদের ইনকারেক্ট, এবং সত্যগুলো আমরা কারেক্ট করে দেই এখানে এক্সামে। তো এটা কি বলেছে, নিম্নলিখিত বক্তব্যগুলোর মধ্যে কোনটি মিথ্যা, আমাদের বাইর করতে হবে কি মিথ্যা যেটি সেটি। অসীম সংখ্যক মৌলিক সংখ্যা রয়েছে, এটা তো আমাদের কারেক্ট হয়ে যাবে। সকল মৌলিক সংখ্যা বিজোড় সংখ্যা, সকল মৌলিক সংখ্যা কি বিজোড় সংখ্যা, সকল মৌলিক সংখ্যা যদি বিজোড় সংখ্যা হয় তাহলে কি দুইটা কি হবে, দুইটা তো আমাদের জোড় সংখ্যা। আর যেটা এখানে কি বলেছে, সকল মৌলিক সংখ্যা বিজোড় সংখ্যা, তো এটা হবে আমাদের ইনকারেক্ট। এবার 3 নম্বর অপশনে দেখে নেই, মৌলিক সংখ্যার মাত্র দুটি গুণনীয়ক থাকে যা সত্য। 90 এবং 100 এর মধ্যে মাত্র একটি মৌলিক সংখ্যা রয়েছে। 90 এবং 100 এর মধ্যে যদি আমরা মৌলিক সংখ্যা দেখি তো কি পাবো, একটি পাবো 97, এইটি সংখ্যা, আর অন্য কোনো মৌলিক সংখ্যা নয় 90 এবং 100 এর মধ্যে। তো এটাও আমাদের কারেক্ট হয়ে যাবে। আর ইনকারেক্ট আমরা পেয়েছি অপশন নাম্বার 2 তে, যা অসত্য। তো এবার পরবর্তী কোয়েশ্চনে কি বলেছে, তো কি বলেছে, কোন সংখ্যাকে নিচের কোনটি দিয়ে ভাগ করলে ভাগফল নির্ণয় করা যায় না। যদি আমরা কোন সংখ্যাকে এখানে নিচের কোনটি দিয়ে ভাগ করলে আমরা ভাগফল নির্ণয় করতে পারবো না, তো সেই সংখ্যাটি হবে কি 0 হবে। 0 দিয়ে আমরা যদি ভাগ করি তখন আমরা কি করব, ভাগফল নির্ণয় করতে পারবো না।
তো বুঝতে পেরেছো আশা করি। এবার পরবর্তী কোয়েকশনে কি বলেছে, এবার এখানে কি বলেছে, নিম্নলিখিত কথাগুলোর মধ্যে কোনটি সত্য। এটা এখানে বলেছে ট্রু। একটি মৌলিক সংখ্যার সঙ্গে অন্য একটি মৌলিক সংখ্যা যোগ করলে সর্বদা একটি মৌলিক সংখ্যা পাওয়া যায়। যদি আমরা একটি মৌলিক সংখ্যার সঙ্গে অন্য একটি মৌলিক সংখ্যা যোগ করি তখন আমরা কি পাবো, এটা সর্বদা একটি মৌলিক সংখ্যা আমরা পেতে পারবো না, তাহলে এটা হবে আমাদের ইনকারেক্ট। তারপর একটি মৌলিক সংখ্যাকে অন্য একটি মৌলিক সংখ্যা দিয়ে গুণ করলে সর্বদা একটি মৌলিক সংখ্যা পাওয়া যায়। একটি মৌলিক সংখ্যাকে যদি আমরা অন্য একটি মৌলিক সংখ্যা দিয়ে গুণ করি তাহলে সব সময় যে আমরা একটি মৌলিক সংখ্যা পাবো তা নয়, তাহলে এটা আমাদের ইনকারেক্ট হবে। মৌলিক সংখ্যার কোনো গুণনীয়ক নেই। আমি কি বলেছিলাম, মৌলিক সংখ্যার দুটি গুণনীয়ক আছে, তাহলে এটাও আমাদের ইনকারেক্ট হয়ে যাবে। এবার অপশন নাম্বার 4 কি বলেছে, অসীম সংখ্যক মৌলিক সংখ্যা রয়েছে, যেটা হবে আমাদের কারেক্ট আনসার, যা অপশন নাম্বার 4 এ পেয়ে গিয়েছে। এবার পরবর্তী প্রশ্নে কি বলেছে, নিম্নলিখিত সংখ্যাগুলির কোন সেটে সবচেয়ে কম সংখ্যক মৌলিক সংখ্যা রয়েছে। তো এটা যদি বলি, আমি তোমাদেরকে কি শিখেছিলাম এর আগের একটি ভিডিওতে, প্রাইম নাম্বারের ভিডিওতে, যারা দেখোনি তোমরা তাড়াতাড়ি সেটা দেখে নিও। 20 থেকে 40 পর্যন্ত, 30 থেকে 50 পর্যন্ত, 40 থেকে 60 পর্যন্ত, 60 থেকে 80 পর্যন্ত, মানে কোনটির মধ্যে সবচেয়ে কম সংখ্যক মৌলিক সংখ্যা রয়েছে। যদি তোমরা মৌলিক সংখ্যা দেখোনি তাহলে তাড়াতাড়ি অবশ্যই দেখে নিও। যেটা 6 দিয়ে 6 এর গুণে নামতা আমরা গুণে লিখে তারপর আমরা এক কম এক বেশি এভাবে করে আমরা যেটি 5 এবং 7 দিয়ে কাটা যাবে সেটিকে কেটে আমরা মৌলিক সংখ্যা পেয়ে যেতে পারি। তো 120 এর আনসার, কারেক্ট আনসার কি হবে তাড়াতাড়ি কমেন্ট করে বলো তো। তো এটার কারেক্ট আনসার হয়ে যাবে 20 থেকে 40 পর্যন্ত আমরা কয়টি পাবো, আমরা পাবো 4টি, যা অপশন নাম্বার 1 সবচেয়ে কম আমরা পেয়ে যাব। তো এবার পরবর্তী কোয়েশ্চনে কি বলেছে, এখানে বলেছে নিম্নলিখিত কথাগুলোর মধ্যে কোনটি সত্য বলেছে। একটি মৌলিক সংখ্যা, এটা ইনকারেক্ট হয়ে যাবে। একটি যৌগিক সংখ্যা, এটাও ইনকারেক্ট হয়ে যাবে। একই সংখ্যা মৌলিক ও যৌগিক সংখ্যা, এটাও ইনকারেক্ট হয়ে যাবে। এবার অপশন নাম্বার 4 বলছে এক না মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা। হ্যাঁ ঠিক সেটা, 1 is neither a prime nor a composite number, এটা আমাদের হয়ে যাবে কারেক্ট আনসার। তো অপশন নাম্বার 4 আমাদের হয়ে যাবে কারেক্ট আনসার। তো এবার পরবর্তী কোয়েশ্চনে কি বলেছে আমরা দেখে নেই। এটা কিন্তু দেখা মাত্রই করে নেওয়া, কনসেপ্ট গুলো যদি তোমাদের ক্লিয়ার হয়নি এখনো তাহলে প্রাইম নাম্বারের কনসেপ্ট যেটি আমি ক্লাস দিয়েছি সেটি করে দেখে নিবি, একবার দেখে নিলে ক্লিয়ার হয়ে যাবে। 50 এর মধ্যে কতটি যমজ মৌলিক সংখ্যা, মানে টুইন প্রাইমস, আর টুইন প্রাইমস কে আমরা যদি বলি প্রাইম পেয়ারসও বলতে পারি, যেটা আমি একটু আগে বলে দিয়েছিলাম তোমাদেরকে। 1 এবং 50 এর মধ্যে কতটি যমজ মৌলিক সংখ্যা রয়েছে সেটি যদি আমি বলি, 1 এবং 50 এর মধ্যে আমরা যমজ পেয়ে গেছি 6টি, যা অপশন নাম্বার 2 তে আমরা পেয়ে গেছি। এবার 123 তে কি বলে দিচ্ছে যে 51 থেকে 100 এর মধ্যে কতটি যমজ মৌলিক সংখ্যা রয়েছে, যেটা টুইন প্রাইম হিসেবে আমি জানি। আর আমরা কি জানি, আরেকটা কি বলেছিলাম আমি প্রথমে, যে প্রাইম পেয়ার্স যদিও আমি বলি তাহলেও এটাও হবে প্রাইম পেয়ার্স এবং টুইন প্রাইম একই কথা। সেটা যদি আমরা দেখে নেই এক্সামে তখন আমরা কি বলবো, যে যমজ মৌলিক। তো এখানে দেখো যমজ মৌলিক, আমি আগে কনসেপ্ট গুলো আলোচনা করিনি। তো যমজ মৌলিক হবে মানে যেখানে আমরা কি পাবো, এই যে এখানে লিখে নিলাম 11 এবং 13। 11 এবং 13 এর মধ্যে কি এটাই মৌলিক সংখ্যা, এটিও মৌলিক সংখ্যা। আর এখানে কি, এখানে একটি সংখ্যা গ্যাপ আছে, মানে এখানে আছে কি একটি 12 আছে, যেটি আমাদের মৌলিক সংখ্যা নয়। এখানে একটি সংখ্যা কি গ্যাপ আছে, এখানে কি আছে একটি সংখ্যা গ্যাপ আছে। এবার যদি আমি বলি 2 এবং 3 এর মধ্যে কোনো গ্যাপ আছে কি, না এটার মধ্যে কোনো গ্যাপ নাই, তো এটাকে আমরা টুইন প্রাইম বলতে পারবো না। তো এবার যদি বলি আমি 7 এবং 11, এটাকেও আমরা টুইন প্রাইম বলতে পারবো না। কারণ কি, এখানে 7 করে 8, 9, 10, এখানে কি হবে
তিনটি সংখ্যা মিডিলে থাকবে, সেই কারণে আমরা এটাকে টুইন প্রাইম বলতে পারবো না। এবার যদি আমি বলি 41 43, এটা আমাদের হয়ে যাবে কি টুইন প্রাইম। কারণ কি এখানে 41 পরে থাকবে কি 42, এরপর বসবে 43। এটাও আমাদের মৌলিক সংখ্যা, এটাও আমাদের মৌলিক সংখ্যার মধ্যে একটি সংখ্যা নেই, সেই কারণে আমরা এটাকে টুইন প্রাইম বলতে পারবো। তো আশা করি বুঝতে পেরেছো টুইন প্রাইম কিভাবে বের করতে পারা যায়। আর কোয়েকশনে কি বলেছে 51 থেকে 100 এর মধ্যে কতটি যমজ মৌলিক বা টুইন প্রাইম রয়ে গেছে। তো 51 থেকে 100 এর মধ্যে আমাদের যদি টুইন প্রাইম দেখি তাহলে একটি হবে 59 এবং একটি হবে 61, আর আরেকটি হবে কি আরেকটি হয়ে যাবে 71 আর 73, যে আমরা এই দুইটি কিন্তু 51 থেকে 100 এর মধ্যে। তো এটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2। তো আশা করি বুঝতে পেরেছো তোমরা সকলে যে টুইন প্রাইম কিভাবে বের করা যায়, বা টুইন প্রাইম আমাদের 1 থেকে 100 এর মধ্যে কতটি আছে এবং 51 থেকে 100 এর মধ্যে কতটি আছে, তোমরা সেগুলো ভালো করে বুঝতে পেরেছো। এবার পরবর্তী কোয়েকশনে কি বলে দিয়েছে, তো এখানে দেখতে পাচ্ছ যে নিম্নলিখিত কোনটি রোমান সংখ্যা সঠিকভাবে লেখা হয়নি। তো এবার এটাকে এখানে কত নম্বর অপশন শুদ্ধ হবে এটা তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে আমি লিখে দিলাম। আর যদি পারোনি তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমি পরবর্তী অন্য একটি ক্লাসে রোমান সংখ্যা নিয়ে আলোচনা করব। তো এবার পরবর্তী কোয়েকশনে কি বলেছে, আমি একটি 5 অঙ্কের সংখ্যা, দেখো কি সুন্দর কোয়েকশন বলেছে, আমি একটি 5 অঙ্কের সংখ্যা, আমি 5 দ্বারা বিভাজ্য কিন্তু 10 দ্বারা বিভাজ্য নয়, আমার দোহাই মানে কি দশক হবে, ও হাজারের স্থানের অঙ্ক যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় মৌলিক সংখ্যা, শতকের স্থানে অঙ্কটি একটি জোড় মৌলিক সংখ্যা এবং 10,000-এর স্থানে অঙ্কটি তার অর্ধেক। আমি কে এইগুলা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এগুলা কিন্তু প্রত্যেক বছরই আমরা 1-2 মার্ক হিসাবে দেখতে পাই এক্সামে। তো এটা কি হবে কারেক্ট আনসার, তাড়াতাড়ি কমেন্ট করো। দেখো এটা এরকম যদি আমরা অঙ্ক করতে যাই তো তাহলে কি করবো, আমরা প্রথমে আমরা অপশন দেখে দেখে কি করে নিব। এখানে কি বলেছে, আমি একটি 5 অঙ্কের সংখ্যা, আমি 5 দ্বারা বিভাজ্য কিন্তু 10 দ্বারা বিভাজ্য নয়। আর 5 অঙ্কের সংখ্যা এখানে আমরা সবগুলাই কিন্তু আমরা 5 অঙ্কের সংখ্যা দেখতে পাচ্ছি। এবার বলেছে 5 দ্বারা বিভাজ্য কিন্তু 10 দ্বারা বিভাজ্য নয়, 10 দ্বারা বিভাজ্য নয় কারণ কি 10 দ্বারা বিভাজ্য হতে হলে কি হবে, লাস্ট নাম্বারে যেটা এককের স্থানে কি হতে হবে, শূন্য থাকতে হবে, তাহলে 10 দ্বারা বিভাজ্য হবে। এখানে বলেছে আমার দোহাই ও হাজারের স্থানের অঙ্ক যথাক্রমে দ্বিতীয় তৃতীয় মৌলিক সংখ্যা, দশক এবং হাজারের, দশক এখানে হবে একক আর এখানে হবে দশক, দশক এবং কি বলেছে হাজারের স্থানে, তাহলে শতক হাজার, এই দুইটি স্থানের সংখ্যা এখানে কি দশক ও হাজারের অঙ্ক যথাক্রমে দ্বিতীয় তৃতীয় মৌলিক সংখ্যা, দ্বিতীয় তৃতীয় মৌলিক সংখ্যা কি হবে দ্বিতীয় তৃতীয় মৌলিক সংখ্যা। আমার বলেছে আমার দোহাই ও হাজারের স্থানের অঙ্ক যথাক্রমে, দশকের স্থানে কি হবে দ্বিতীয় মৌলিক মানে কি 3 এবং তৃতীয় মৌলিক মানে কি হবে 5। তো এখানে একক দশক শতক হাজার, তো এটা আমরা যত নম্বর স্থানে আমরা দেখতে পাবো সেটাই হবে আমাদের কারেক্ট অ্যান্সার। আবার কি বলেছে, শতকের স্থানের অঙ্কটি একটি জোড় মৌলিক সংখ্যা এবং 10,000-এর স্থানের অঙ্কটি তার অর্ধেক। আমি কে তো এবার চলো আমরা দেখে নেই, এখানে এককের স্থানে সবগুলোর স্থানে কিন্তু 5 আছে, তো এটা আমরা বুঝতে পারবো না। এবার দশকের স্থানে কি বলেছে, দ্বিতীয় মৌলিক, তাহলে প্রথম মৌলিক সংখ্যা আমরা কি জানি 2, আর দ্বিতীয় মৌলিক সংখ্যা আমরা জানি 3, তো এটা আমাদের 3 কত নম্বর অপশনে পেয়ে গেছি, আমরা অপশন নাম্বার 3 তে পেয়ে গেছি। দেখি এটা কারেক্ট হয় কিনা। এবার কি বলেছে, হাজারের স্থানের অঙ্ক কি হবে তৃতীয় মৌলিক, তো তৃতীয় মৌলিক কি হবে একক দশক শতক হাজার, হাজারের স্থানে তৃতীয় মৌলিক আমরা 5 পেয়ে গেছি, তো এটাই হবে আমাদের কারেক্ট অ্যান্সার। আর কোনো আমাদের পরে সময় নষ্ট করার প্রয়োজন নেই। এবার এর পরবর্তী প্রশ্ন কি বলেছে, দেখো একটি 5 অঙ্কের সংখ্যার দোহাইয়ের স্থানে, দোহাইয়ের মানে এটা হিন্দিতে দিয়ে দিয়েছে তো কোনো ব্যাপার না, এটা একটি 5 অঙ্কের সংখ্যার দোহাইয়ের স্থানে মানে দশকের স্থানে 8 আছে, 5 অঙ্কের সংখ্যা, তো এখানে সবগুলাই
5, এখানে সবগুলোই 5 অঙ্কের সংখ্যা। তো এবার কি বলেছে দশকের স্থানে 8 আছে, তো এখানে দশকের স্থানে এটির মধ্যে 8 নেই, এটা আমরা কেটে নিব। প্রথমে এটির মধ্যে 8 নেই, আমরা কেটে নিব। তো অপশন 1 এবং অপশন 4 এ আমরা পেয়ে গেছি যে দশকের মধ্যে 8 আছে। তো এবার দেখে নিই কি আছে। এরপরে কি বলেছে স্থানের অঙ্ক, কি বলেছে হাজারের স্থানের অঙ্ক 0। তো আমরা হাজারের স্থানের অঙ্ক এখানে একক দশক শতক হাজার, হাজারে 4, তো এটা আমাদের হবে না। একক দশক শতক হাজার, হ্যাঁ পেয়ে গেছি এখানে। তো অপশন নাম্বার 4 আমাদের কারেক্ট আনসার। আর কোনো কিছু দেখতে হবে না, আর তোমরা প্রয়োজন হলে দেখে নিও। তো এবার কি বলেছে যদি এখানে আমরা দেখি তো এটাই হবে আমাদের কারেক্ট আনসার। দেখুন শতকের স্থানের অঙ্কটি এককের স্থানের অঙ্কের দ্বিগুণ। শতকের স্থানের অঙ্কটি কি বলেছে এককের স্থানের দ্বিগুণ, মানে 2 এর ডাবল কি 4। এটা এককের স্থান আর এটা শতকের স্থান, তোমরা সবাই জানো। 10,000 স্থানের অঙ্কটি এককের অঙ্কের 3 গুণ। 10,000 স্থানের অঙ্কটি যেটা হাজারের একক দশক শতক হাজার 10,000, 10,000 অঙ্কটি কি অঙ্কে এককের অঙ্কের 3 গুণ। তো এটার 3 গুণ কি হবে 3 2 গুণে হয়ে যাবে 6। তো এটাই আমাদের কারেক্ট আনসার, আমি প্রথমেই বলে দিয়েছিলাম। তো তোমরা বোঝার জন্য আমি এটা আবার বলে দিয়েছি। তো এবার পরবর্তী কোয়েশ্চনে কি বলেছে একটি সংখ্যা 100 এর অর্ধেকের চেয়ে বড়। কি বলেছে 100 এর অর্ধেকের, যখনই বলবে 100 এর অর্ধেকের চেয়ে বড় তখন আমরা কি করব 50 প্লাস নিকেল নিলাম, মানে 100 এর অর্ধেক 50 আর তার থেকে অর্ধেকের চেয়ে বড়। এটি 6 দশকের বেশি, 6 দশক মানে কি 60 এর বেশি, তাহলে এটা আমাদের লাগবে না, এটা আমরা মুছে নিলাম, আমাদের করতে সহজ হবে। এবং 8 দশকের কম মানে -80 মধ্যে কোনো একটি সংখ্যা হবে। যাই হোক আমরা দেখে নেই, এবার অপশন দেখে দেখে করে নেব। তো এবার কি বলেছে সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 9 এবং সংখ্যাগুলোর অঙ্কটির যোগফল কি হবে 9। তো 6 3 9 5 4 9 8 আর 1 9 7 আর 2 9 সবগুলো ঠিকই আছে। এবার কি বলেছে এরপরে কি বলেছে এবং দশকের অঙ্কটি এককের অঙ্কের দ্বিগুণ। সংখ্যাটি কত দশকের অঙ্কটি কি বলেছে দশকের অঙ্কটি এককের অঙ্কের দ্বিগুণ, মানে এককের অঙ্কে যা থাকবে দশকের অঙ্কে তার ডাবল থাকবে। তো এখানে কি 4 এর ডাবল হবে 8, তো এটা আমাদের হবে না, এটাও হবে না, এটাও হবে না। তো আমরা অপশন নাম্বার কততে পেয়েছি 1 এ পেয়ে গেছি আমাদের কারেক্ট আনসার, যা 3 এর ডাবল হবে কি 6 হবে। তো এককের অঙ্কে কি আছে 3 আর দশকের অঙ্কে আছে 6, তো এটা ডাবল এটা হবে। তো আমাদের অপশন নাম্বার হবে 1 ইজ রাইট আনসার বা কারেক্ট আনসার। তো এবার এর পরবর্তী আশা করি বুঝতে পেরেছো তোমরা। এবার পরবর্তী কোয়েশ্চনে কি বলেছে 129 কি বলেছে দেখো একটি 5 অঙ্কের সংখ্যার শতকের স্থানের অঙ্কটি 10,000 এর স্থানের অঙ্কের 3/4 এবং 10 এর মানে দশকের স্থানের অঙ্কটি শতকের স্থানের অঙ্কের 2/3। এগুলা এতগুলা কিছু পড়ার প্রয়োজন নেই, আমরা যদি এটা স্কিপ করে নেই তাহলেও পারবো। এবার এরপর কি বলেছে দশকের স্থানের অঙ্কটি ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার বর্গ। হ্যাঁ এখান থেকে আমরা যদি স্টার্ট করে নিই যে দশকের স্থানের অঙ্কটি কি ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার বর্গ। আর ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা আমি কি বলেছিলাম যে ক্ষুদ্রতম মৌলিক হবে 2 এবং 2 এর বর্গ কি হবে 2 এর বর্গ হয়ে যাবে 4। তো কি বলেছে দশকের স্থানের অঙ্কটি, দশকের স্থানের অঙ্ক কি হবে আমাদের 4 হতে হবে। তো এখানে তোমরা দেখে নাও 4 অপশনে দশকের স্থানের অঙ্কটি হয়ে যাবে আমাদের 4। দশকের স্থানে কি পেয়েছি আমরা 4 পেয়ে গেছি। তো এবার কি বলেছে এবং হাজারের স্থানের অঙ্কটি বৃহত্তম এক অঙ্কের মৌলিক সংখ্যা। হাজারের স্থানের অঙ্কটি বৃহত্তম কি এক অঙ্কের মৌলিক সংখ্যা, মানে কি হবে 2 3 5 7 7 হয়ে যাবে। তো এখানে কি আমরা 7 পেয়ে গেছি। তো এটা হবে আমাদের কারেক্ট আনসার, আর কোনো কিছু আমাদের পড়ার প্রয়োজন নেই। তো এবার পরবর্তী কোয়েশ্চনে চলে যাই। কি বলেছে পরবর্তীতে দেখো ভাই এটাতে বলেছে একটি সংখ্যা 50 এর অর্ধেকের চেয়ে বড়। 50 এর অর্ধেকের চেয়ে বড় যখনই বলবে তখন আমরা কি করব 25 প্লাস। তারপর কি বলেছে এটি 3 দশকের বেশি কিন্তু 4 দশকের কম। এটি 3 দশকের বেশি মানে 30 প্লাস, এটা আমরা মিটিয়ে নিই। তারপর কি বলেছে 4 দশকের কম, 4 দশকের মানে -40 এর মধ্যে একটি অঙ্ক হবে।
কি হবে আমরা দেখে নিই এবার অপশন থেকে। সংখ্যাটি এককের অঙ্ক দশকের অঙ্কের দ্বিগুণ। এককের অঙ্ক দশকের অঙ্কের দ্বিগুণ, তো আমরা কি পাবো? এককের অঙ্ক দশকের অঙ্কের দ্বিগুণ। এটা কি হবে? এটা তো হবে না, এটা হবে না, এটা কি হবে? এটা হবে এককের অঙ্ক দশকের অঙ্কের দ্বিগুণ। এককের যেটি অঙ্ক দশকের অঙ্কের কি হবে? দ্বিগুণ হবে। এটা হবে না, তো আমরা অপশন নাম্বার 3 তে পেয়ে গেছি, যা অপশন নাম্বার 3 তে বলেছে 36 আমাদের কারেক্ট आंसर হয়ে যাবে। কোয়েশ্চন 133 তে কি বলেছে? আমি 2000 এর কম একটি 4 অঙ্কের সংখ্যা, কি বলেছে? 2000 থেকে কি হবে? 2000 থেকে কম হবে। আমার প্রথম অঙ্ক বাম দিক থেকে তৃতীয় অঙ্কের 1/4 কি বলেছে? প্রথম অঙ্ক, প্রথম অঙ্ক কি? বাম দিক থেকে মানে বাম দিক থেকে প্রথম অঙ্ক ধরে নিলাম এটি, আমার বাম দিক থেকে এটি হবে। তৃতীয় অঙ্কের 1/4 মানে তৃতীয় অঙ্কের 1/4, তাহলে কি হবে? প্রথম অঙ্ক। এখানে আমরা অপশন দেখে করে নেব। সবগুলাই কি বলেছে? 2000 এর চেয়ে কম, তো 2000 এর চেয়ে যদি কম হয় এটি আমাদের হবে না, এটা আমরা কেটে নিলাম। তারপর কি বলেছে? একটি 4 অঙ্কের সংখ্যা, আমার প্রথম অঙ্ক বাম দিক থেকে তৃতীয় অঙ্কের 1/4 এবং শেষ প্রথম অঙ্ক কি? বাম দিক থেকে 1/4, তো আমরা যদি দেখে নেই এটা হবে, এটা হবে না, তো এটা আমরা প্রথমেই কেটে নিব। তারপর এটা হবে, কারণ কি? এটা প্রথম বাম দিক থেকে 1/4 আমরা পেয়ে গেছি, এবং শেষ অঙ্ক প্রথম অঙ্কের 8 গুণ। শেষ অঙ্ক কি? প্রথম অঙ্কের 8 গুণ, যদি দেখে নেই তো এটাও হবে না, তো এটা হয়ে যাবে আমাদের কারেক্ট आंसर। কারণ কি? প্রথম অঙ্ক শেষ অঙ্কের কি? 8 গুণ, তো এটা আমরা অপশন নাম্বার 4 এ দেখতে পেয়েছি, যা আমাদের কারেক্ট आंसर। এবার দেখো পরবর্তী কোয়েশ্চনে কি বলেছে। এবার পরবর্তী প্রশ্নে বলেছে একটি সংখ্যা 80 এর অর্ধেকের চেয়ে বড়। 80 এর অর্ধেকের চেয়ে বড় মানে 40 প্লাস, আমাদের কোনো কথা নেই। তারপর বলেছে এটি 4 দশকের বেশি কিন্তু 6 দশকের কম, মানে 40 প্লাস আর ওইদিকে -60 এর কম। এর অঙ্কগুলোর যোগফল 6 এবং দশকের অঙ্কগুলো এককের অঙ্কের দ্বিগুণ। তো এবার যদি আমি দেখি 40 থেকে বেশি এবং 60 থেকে কম, 40 থেকে বেশি 60 থেকে কম, এই সবগুলাই। তো এবার বলেছে এর অঙ্কগুলোর যোগফল 6, তো 4 4 10 এটা হবে না, 5 আর 1 6, 6 0 6, 4 2 6, এটা পেয়ে গেলাম। তো এবার বলেছে এর অঙ্কগুলোর যোগফল 6 এবং দশকের অঙ্ক এককের অঙ্কের দ্বিগুণ। এককের অঙ্কের দ্বিগুণ কি? দশকের অঙ্ক, তো এককের অঙ্কের দ্বিগুণ এটা ইনকারেক্ট, এটাও ইনকারেক্ট। এককের অঙ্কের দ্বিগুণ দশকের অঙ্ক, তো এটা আমাদের হয়ে যাবে কারেক্ট आंसर, যা অপশন নাম্বার 4 42। এবার পরবর্তী প্রশ্ন দেখে নিই আমরা কি বলেছে। একটি 4 অঙ্কের সংখ্যা শতকের স্থানের অঙ্ক 0, তো আমরা যদি শতকের স্থানের অঙ্ক 0 দেখি তাহলে এটা আমরা প্রথমে এটা আমরা কেটে নিব শতকের স্থানের অঙ্ক, কারণ কি? এটা শতকের স্থানের অঙ্কের 0 নেই, আর এই তিনটির মধ্যে 0 আছে। তো এবার যদি দেখি দশকের স্থানের অঙ্ক এককের স্থানের অঙ্কের দ্বিগুণ। দশকের যেটি স্থানের অঙ্ক সেটা এককের অঙ্কের কি বলেছে? দ্বিগুণ বলেছে। তো এখানে এককের অঙ্কের দ্বিগুণ এটা হবে না, তো এটা কেটে নিলাম। এককের অঙ্কের দ্বিগুণ এটাও হবে না, এটা আমরা কেটে নিলাম। আমরা পেয়েছি অপশন 3 তে। তারপরেও যদি আমরা দেখে নেই এবং হাজারের স্থানের অঙ্ক এককের স্থানের অঙ্কের 3 গুণ। এককের স্থানের অঙ্কের 3 গুণ হাজারের স্থানে, তো এটা কি হবে? 3 2 গুণে কি হবে? 6 হয়ে যাবে, তো আমরা অপশন নাম্বার 3 তে পেয়ে গেছি কারেক্ট आंसर। তো এবার 138 কি বলেছে? আমি 100 এর অর্ধেকের বেশি, 100 এর অর্ধেকের বেশি যদি আমরা দেখে নিই তাহলে কি হবে? 50 প্লাস হয়ে যাবে। আমি 5 দশকের বেশি কিন্তু 6 দশকের কম, তো -60 মানে 60 এর কম। আমার এককের অঙ্ক দশকের অঙ্কের থেকে 3 কম। আমার যদি এককের অঙ্ক দশকের অঙ্কের থেকে কি 3 কম, যদি এককের অঙ্ক দশকের অঙ্কের থেকে কি হবে? 3 কম, তো আমরা এটা হবে না, এটা কারণ কি 4 কম, এটা হবে না।
দেখো কি বলেছে, যে আমার এককের অঙ্ক, এককের যেটি অঙ্ক সেটা দশকের অঙ্কের থেকে 3 কম। এককের যেটি অঙ্ক সেটা কি দশকের অঙ্কের চেয়ে 3 কম। তো আমরা যদি এককের অঙ্ক 2 আর দশকের অঙ্ক কি 5 পেলাম, তো এটার থেকে 3 কম, এটার থেকে 3 কম কি হবে এককের অঙ্ক। তো এটাই আমাদের হয়ে যাবে কারেক্ট, এগুলা কিন্তু ইনকারেক্ট হয়ে যাবে। তো কারেক্ট আনসার আমরা অপশন নাম্বার 2 তে পেয়ে গেছি। তো এবার পরবর্তী প্রশ্নে কি বলেছে, এবার দেখো কোয়েশ্চন 141, এটা তোমাদের জন্য থাকলো হোমওয়ার্ক হিসাবে, এটা তোমরা হোমওয়ার্ক করে নেবে, কারণ এইরকম রিলেটেড আমি আরো অনেক কিছু করেছি। তো আজকে আর এই পর্যন্ত থাকলো, তোমরা এটা হোমওয়ার্ক করে নিও। আর আগামীতে আমি অন্য একটি ক্লাস নিয়ে আসবো। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।